নমস্কার বন্ধুরা, চলে এসেছি উৎসর্গ গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। অতীত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ। সকাল 8টা বাজে, রোদের তেজ প্রখর। চট্টগ্রাম শহরের ব্যস্ত রাস্তা। সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান বেজে চলেছে। মনোযোগে ড্রাইভিংয়ে ব্যস্ত মায়া। স্টিয়ারিং ঘোরাচ্ছে আর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে গানের সাথে তাল মেলাচ্ছে। ফোনের রিংটোনে মনোযোগের ব্যাঘাত ঘটল ওর। ভলিউম কমিয়ে দিয়ে কল রিসিভ করলো। ব্লুটুথ কানেক্ট করতেই ওপাশ থেকে কেউ তড়িঘড়ি করে বলল, কোথায় তুই? এই তো রাস্তায় আসছি। কেন, কিছু হয়েছে? কি হয়নি সেটা বল। সিনেমা হচ্ছে বন্ধু, তুমুল মারপিট লেগে গেছে ক্যাম্পাসে। অনেকেই হতাহত। রোহনদের গ্যাংয়ের সাথে রুদ্র ঝামেলা লেগেছে। আর তুই তো জানিস বন্ধুর ঝামেলা মানে আমাদের ঝামেলা। ও শিট, রাহুল, রুদ্র কিছু হয়নি তো? তোরা ঠিক আছিস তো সবাই? আতঙ্কিত হয়ে বলল মায়া। ফোনের ওপাশ থেকে প্রচুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। রাহুল কথা বলল না অনেকক্ষণ। মায়া আবারও চিন্তিত স্বরে বলল, হ্যালো হ্যালো রাহুল, ভয় হচ্ছে আমার দোস্ত। ঠিক আছিস তো তোরা? রুদ্র কই? ওর কিছু হয়নি তো? তোর কি মনে হয় আমরা ওর কিছু হতে দেব? এখন সেফ জোন থেকে ঢিল ছুটছি ওদেরকে। সবগুলোর মাথা ফাটাবো একে একে। আমাদের সাথে পাঙ্গা নেবে, তাই না? সবগুলোকে হসপিটালে ভর্তি করাবো আজকে। তুই জলদি আয়। আচ্ছা, আমি আসছি। কিছু সাসপেন্স বাকি রাখিস আমার জন্য। চিন্তিত ভঙ্গিতে গাড়ির স্পিড বাড়ালো মায়া। যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। সাসপেন্স মিস করা যাবে না কোনো মতে। বন্ধুদের পক্ষ থেকে কয়েকটা ঢিল ওকেও ছুটতে হবে। আবার রুদ্রর জন্য চিন্তা হচ্ছে। যদিও এসব ওরা হর হামেশাই করে থাকে, তবুও মারামারি করে শখানেক জখম করে ফিরবে ছেলেটা। মায়া সহ্য হবে না সেসব। রাহুলের কণ্ঠ কেমন জানি লাগছিল। ওরা ঠিক আছে কিনা কে জানে। ভার্সিটির মূল ফটকের বাইরে গাড়ি এসে থামতেই নামলো মায়া। ফটকের ওপর গোটা গোটা অক্ষরে লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চারপাশে নজর ঘুরিয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল ও। পরিবেশ শান্ত। রাহুলের স্বীকারোক্তি অনুযায়ী যেমন হওয়ার কথা ছিল তেমন না। কোনো জটলা নেই, চেঁচামেচি নেই। ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর পরিবেশের যেমন শান্ত রূপ থাকে তেমনই। দ্রুত পা চালিয়ে হাঁটে মায়া। এদিক ওদিক তাকায় না, তার বন্ধুদের কাউকে দেখা যাচ্ছে না। সিঁড়ি বেয়ে ওঠার সময় চোখ পড়ে রেলিংয়ের পাশে উদাস দাঁড়িয়ে থাকা আরশির দিকে। মেয়েটা কাঁদছে, চোখ মুছছে বারংবার। ওর বন্ধু গ্যাং ঘিরে আছে ওকে। না চাইতেও কিছু কথোপকথন শুনতে পেল মায়া। আরশি রেগে বলেছে, আমার রুদ্রকে মারার সাহস কি করে হয় ওই রোহানের? বেয়াদব, ওর হাত কেটে ছেড়ে অনেক রক্ত ঝরছিল। আল্লাহ, কিভাবে ব্যথায় পেয়েছে আমার জানটা। আরে রুদ্র ভাইয়া ওই রোহনকে আরও বেশি মেরেছে। রুদ্র ভাইয়ার মারের চোটে ওই রোহন ওঠার শক্তি পর্যন্ত পাচ্ছিল না। তুই কাঁদিস না আরশি, কিচ্ছু হবে না রুদ্র ভাইয়ার। আরশির বন্ধুরা সান্ত্বনা দেয় এসব বলে, কিন্তু আরশির কান্না থামে না। চোখ দিয়ে অবিকল ধারায় অশ্রু করায়। ভেজা গলায় অসহায়ভাবে আওড়ায়, যদি রেড টিসি দেয় আমি কি করে রাখবো ওকে ছাড়া? রেলিংয়ের উপর মাথা ঠেকালো আরশি। এত বিরতি দেখে বুক চলে গেল মায়ার। হাত মুষ্টিবদ্ধ করে মুখ বাঁকিয়ে বলল, ন্যাকা। দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলায় নিজেদের ক্লাসে যায় ও। মায়া এবার 4th ইয়ারের স্টুডেন্ট। ক্লাসে গিয়ে দেখে ক্লাসে হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট এসেছে। তারা গল্পে মশগুল। দিন দুনিয়া নিয়ে আহামরি মাথা ব্যথা নেই তাদের। এমন কিছু এলিয়েন থাকে, আসলে দুনিয়া উল্টে যাক, এদের গল্প শেষ হয় না। ব্যাগটা টেবিলে রেখে নিজের পরিচিত ব্যাগগুলো খোঁজে, কিন্তু কোথাও তাদের ব্যাগ নেই। পুনম নামের একজন মেয়েকে ডাকলো মায়া। মেয়েটি এগিয়ে আসতেই জিজ্ঞেস করে, এই পুনম, ক্লাসের সবাই কই রে? সবাই 7 তলায়। রুদ্র আর রোহনকে নিয়ে প্রিন্সিপাল স্যার তার অফিসে ধরে নিয়ে গেছে। কি বলিস? প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই অনেক ক্ষেপেছেন। হ্যাঁ, অনেক। প্রিন্সিপাল স্যার না গেলে তো খুনোখুনি হয়ে যেত। তিনি গিয়েই থামিয়েছে। মারামারি থামিয়ে রেগে ফায়ার হয়ে কলার ধরে নিয়ে গেছে দুজনকে। নির্ঘাত টিসি খাবে। মায়া চিন্তিত হয়। পুনমকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। লিফটের সাহায্যে 7 তলায় এসে পৌঁছালো মায়া। বারান্দায় পা দেওয়ার জায়গা নেই। স্টুডেন্টদের উপচে পড়া ভিড়। গিজগিজ করছে মানুষ। মাথা উঁচিয়ে কোনো মতে ওর বন্ধুদের খোঁজে। একসময় পেয়েও যায়। ভিড় থেকে একটু দূরে ছাদের সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে 5 জন। রাহুল, আরিয়ান, রুহানি, রিয়ানা আর সাহিল দাঁড়িয়ে আছে। কিছু নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে ওরা।
ভিড় ঠেলে ঠুলে ওদের কাছে এগিয়ে গেল মায়া। রাহুল রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মায়াকে দেখতেই মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কখন কল করেছি? তোদেরকেই খুঁজছিলাম, এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তোরা এখানে কি করছিস? রুদ্র কই? প্রিন্সিপালের অফিসে। এখনও বেরোয়নি? না। দুপাশে মাথা নেড়ে বলল রাহুল। এত ভিড় কেন এখানে? আশেপাশে তাকিয়ে বলল মায়া। নাটক দেখতে এসেছে সবাই, বিরক্তি নিয়ে বলল রুহানি। আরিয়ান মুখ বিকৃতি করল, গম গমে স্বরে বলল, এদের চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে গেল। এক্ষুনি রফিক স্যার আসলো বলে। তখনই রফিক স্যার এসে ধমক দিল সবাইকে। ওদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড। মেজাজ সবসময় খিটখিটে থাকে, রাগ থাকে নাকের ডগায়, উঠতে বসতে ধমকায় সবাইকে। কাল বিলম্ব না করে সবাইকে নিচে যেতে আদেশ দিল সে। তার আদেশ অমান্য করবে এমন সাধ্য নেই কারো। অগত্যা জটলা বেঁধে নিচে নামতে আরম্ভ করল সবাই। বলতে না বলতেই নাক কুচকে বলল আরিয়ান। রাহুল বিরক্তির স্বরে বলল, এই টাকলা, আমাদের একটুও শান্তিতে থাকতে দিবি না? এই সবাই চল তো নিচে। রুদ্রকে ফেলে চলে যায় কি করে? ভেতরে কি হচ্ছে কে জানে। চিন্তিত স্বরে বলল মায়া। রফিক স্যারের চোখ পড়ল ওদের দিকে, ধমক দিয়ে বলল সবাইকে, নিচে যেতে বলেছি সবাইকে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? অদৃষ্টে মুখ বাঁকালো সবাই। নামতে যাবে তখনই রুদ্র আর রোহন বেরিয়ে আসে অফিস কক্ষ থেকে। দুজনের গায়ে জখম, গায়ের বিভিন্ন অংশ কেটে গেছে, তবুও মুখের কাঠিন্য ভাব সরেনি। প্রিন্সিপালের এত গালি থ্রেট খেয়েও একটুও অনুতপ্ত না ওরা। উল্টে চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে একজন আর একজনকে। চোখের ইশারায় খুন করে ফেলতে যাচ্ছে। রাহুল দৌড়ে যায় রুদ্রর কাছে, গায়ে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, সব ঠিক আছে তো দোস্ত? টুপ টুপ করে রক্ত ঝরছে রুদ্রর হাত থেকে। চেপে রাখা টিস্যুটা রক্তে ভিজে চপচপে হয়ে আছে, অথচ মুখে ব্যথার কোনো রেশ নেই, যেন কিছুই হয়নি। বর্গীয় শব্দ করল রুদ্র, কণ্ঠে অহং ঠেলে বলল, আরে হ্যাঁ, কারো সাধ্য আছে নাকি আমাকে মারার কিছু করার? মুখ পাকালো রোহান। রুদ্রকে আরেকটা ঘুষি মারার ইচ্ছে পোষণ করলো মনে মনে, তবে স্যার উপস্থিত থাকায় সেটা সম্ভব হয়ে উঠল না। রুদ্র অতিষ্ঠ হয়ে বলল, বাদ দে তো এসব, নিচে চল। একসাথে নিচে নামলো সবাই। মায়া এদিক ওদিক তাকিয়ে বলল, চল ক্যান্টিনে গিয়ে বসি। তখনই কোথ থেকে আরশি দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র পড়তে পড়তে সামলালো নিজেকে। সেকেন্ডে কী ঘটে গেল তা বুঝে উঠতে সময় লাগলো কিছুক্ষণ। ফুপিয়ে কেঁদে দিল আরশি। কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হয়নি তো রুদ্র? ঠিক আছো তো তুমি? রুদ্র আর চোখে তাকালো মায়ার দিকে। মায়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ার তো ঢোক গিলল রুদ্র। সকালে অনেক মার পড়েছে, এখনও সারা গায়ে টনটনে ব্যথা, শুধু অ্যাটিটিউড বজায় রাখতে টু শব্দ করতে পারছে না। আবার মার খেতে পারবে না এই মেয়ের হাতে। রোহানকে তো তাও প্রতিঘাত করতে পেরেছে, ওর বন্ধুরাও ওর পক্ষ নিয়ে মেরেছে রোহান আর ওর বন্ধুগুলোকে, কিন্তু এখন তো সবাই মায়ার পক্ষ নিয়ে মারবে ওকে। রুদ্র জোর করে ছাড়ালো আরশিকে। আমতা আমতা করে বলে উঠল, আমি ঠিক আছি আরশি, তোমাকে চিন্তা করতে হবে না। চোখ মুছল আরশি, মায়াময় দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। ঠোঁটের কোণে কেটে গেছে রুদ্রর, রক্ত লেগে আছে সেখানে। আরশি আলতো হাত বুলালো ওর ঠোঁটে, ছল ছল নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? রুদ্র দুই পাশে মাথা নাড়ল। মায়া আর দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল ক্যান্টিনে। রুদ্র এক পলক তাকালো মায়ার যাওয়ার পানে। সবাই দৌড়ে চলে গেল মায়ার পিছু পিছু। রাহুল আরশির পাশ কাটিয়ে গিয়ে রুদ্রর হাত ধরল শক্ত করে, তারপর টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। নীরব পরিবেশ, পাখির কিচিরমিচির ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না। কারো মুখে কোনো কথা নেই। ক্যান্টিনে যে যার মতো বসে খাচ্ছে। মায়া গোমরা মুখে বসে আছে চেয়ারে। রাহুল রুদ্রর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। অন্যরা যে যার মতো আছে। নীরবতা ভেঙে আরিয়ান বলল, কিছু অর্ডার দেওয়া উচিত, খিদে পেয়েছে খুব। তোর খিদে পায় না কখন? ঠ্যাস মারে বলল রুহানি। আমার বাপের টাকায় খাই আমি, তোর সমস্যা কিসেরে? রুহানি মুখ বাঁকায়। আরিয়ান ওয়েটারকে ডেকে কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা অর্ডার দেয় সবার জন্য। ব্যান্ডেজ করা শেষে রুদ্রর উদ্দেশ্যে রাহুল বলল, রোহানের সাথে ঝামেলা বাঁধল কেন? তুই জানতি না কেন ঝামেলা বেঁধেছে? না জেনেই মারা শুরু করে দিলি রোহানকে? অবাক হয়ে বলল মায়া। ঘাড় বাঁকিয়ে মাথা ঝাঁকালো রাহুল, বলল, ঝামেলা কেন বেঁধেছে সেটা তো আমার জানার দরকার নাই মায়ু।
আমি খালি দেখলাম আমার বন্ধুরে সে মারতেছে। এখন দোষ তার হোক বা বন্ধুর, অবশ্যই আমি রুদ্রর পক্ষ নিয়ে ওর হাড়গোড় ভাঙব। পরক্ষণে আবার রুদ্রর দিকে তাকিয়ে বলল, গুরুতর কিছু হয়েছে নিশ্চয়ই, এমনি এমনিতে এত বড় ঝামেলা বাঁধার কথা না। বলিস না আর, ফার্স্ট ইয়ারের মেয়ে একটাকে উত্ত্যক্ত করছিল। করুক, তাতে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওখানে ছিলাম, মাত্রই ঢুকেছিলাম গেট দিয়ে, মেয়েটা এসে হেল্প চাইলো আমার কাছে। হিরো সাজতে রোহনের কাছে গিয়ে সাবধান বানিয়ে দিলাম মেয়েটাকে যাতে বিরক্ত না করে। সে আমাকে বলল সে বিরক্ত করবে, সে র্যাক দিচ্ছে, আর আমি তার কাজে বাহাত ঠোকাতে পারি না। আমরাও নাকি জুনিয়রদের র্যাক দিই, হুদায় ভালো সাজার চেষ্টা না করি। আমি মেনে নিলাম তার কথা, বাট মেয়েটা বারবার হেল্প চাইছিল। ইয়ার, আমরা র্যাক দিই, কিন্তু কারো ইজ্জত নিয়ে তো আর টানাটানি করি না। আমি এটাই শান্তভাবে বোঝাচ্ছিলাম ওকে। আমার সামনে মেয়েটার বুকে হাত দিয়েছে, ওন্না ধরে টান দেওয়ার রাগ উঠেছিল। ফারাবি চৌধুরীর রুদ্র আমি, আমার কথা হেলায় ফেলে দিচ্ছিল। একটা মেয়েকে অসম্মান করেছিল, এমনি এমনি ছেড়ে দিতাম নাকি ওকে? এটুকু বলে থামলো রুদ্র। রাহুল ঠোঁট কামড়ে তাকালো ওর দিকে, উদ্বিগ্ন স্বরে বলল, ভালো করেছিস। প্রিন্সিপাল কি বলল? গালি খেয়েছিস নিশ্চয় অনেক। তো সাবধান বানিয়ে দিয়েছেন, পরের বার রেড টিসি দেবেন। মুখে কলু পেটে বসেছিল মায়া, গোমরা মুখে নিশ্চুপ কথা শুনছিল সবার। রুয়ানির চোখ পড়ল ওর দিকে, ওভাবে চুপচাপ বসে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, তোর কিছু হয়েছে মায়ু? কিছু বলছিস না যে? কি বলতাম? না কিছু না, কিন্তু এতটা চুপচাপ ভালো লাগছে না। রুদ্র কোনা চোখে পরখ করল মায়াকে, মুখে অমাবস্যা দেখে ঠোঁট টিপে হাসল। হেসে হেসে বলল, বেচারি এত কাহিনী দেখে ভয় পেয়ে গেছে। রোহান মার খেয়েছে তো, তাই কষ্ট পাচ্ছে। বিরক্তিকর দৃষ্টিতে তাকালো মায়া, বিতৃষ্ণায় মুখ দিয়ে গালটুকুও বেরোলো না। তখনই হন্ততন্ত হয়ে একটা মেয়ে দৌড়ে আসলো। এভাবে দৌড়ে আসায় হক চুকিয়ে যায় সবাই। মেয়েটা কোমরে হাত রেখে হাঁপালো কিছুক্ষণ, সোজা হয়ে উঠে দাঁড়িয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, থ্যাঙ্কস রুদ্র ভাইয়া, আপনি না থাকলে ছেলেটা আমাকে আরও বেশি অপমান করত, কিন্তু আমার জন্য আপনাকে এত সমস্যার সম্মুখ হতে হয়েছে, এত হার্ট হয়েছেন আপনি। সরি। ইটস ওকে, সমস্যা নেই। সিনিয়র হিসাবে এটুকু দায়িত্ব ছিল আমার, এখানে থ্যাঙ্কস বা সরি বলার কিছু নেই। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে বলবে। মুচকি হেসে আশ্বাস দিল রুদ্র। মেয়েটু লাজুক হাসে, বিদায় নিয়ে চলে যায়। রুদ্র মেয়েটির যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসল। সবার দিকে তাকাতেই খেয়াল করলো সবাই ছোট ছোট চোখে স্ক্যান করছে ওকে। বিহবল পলক ঝাপটালো ও, সন্দেহ নিয়ে বলল, কি ব্যাপার, সবাই এইভাবে তাকিয়ে আছিস কেন? নাক ফুলিয়ে তাকালো মায়া, দাঁতে দাঁত চেপে বলল, কয়টা লাগে তোর? আর কয়টাকে ফাঁদে ফেলে শান্তি হবে? একটু আগেই না একজন তুই ব্যথা পেয়েছিস বলে চোখের পানি নাকের পানি একসাথে করছিল, এখন আবার আরেকজন লাজুক হাসছে তোর দিকে তাকিয়ে। আর কজনের সাথে খেলবি ভাই, লজ্জা করে না? আরে একটা বাচ্চা মেয়েও সাহায্য করায় ধন্যবাদ দিতে এসেছিল। হতভম্ব হয়ে বলল রুদ্র, হ্যাঁ রে, ফার্স্ট ইয়ারের বাচ্চা মেয়ে, এখনও ফিডার খায়। রুদ্র সাফাই দিয়ে আর কিছু বলতে যাবে, তার আগেই উঠে দাঁড়ালো মায়া। বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আমি চলে যাচ্ছি, আজকে আর ক্লাস করব না। যা হলো তাতে মনে হয় না আর ক্লাস হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? আর কিছুক্ষণ থাক, আজ না হয় ক্লাস করব না, ঘুরবো। তড়িঘড়ি করে বলল রুহানি, না রে, সকাল থেকে যা দেখছি তাতে আর থাকার ইচ্ছে নেই। ইউনো, ক্যারেক্টারলেসদের থেকে দূরে থাকা উচিত। বড় বড় পা ফেলে চলে গেল মায়া। রুদ্র মুখ লটকে তাকিয়ে থাকলো সেদিকে। মেয়েটা যা মন চায় তাই বলে ওকে, মুখের উপর বলে দিয়ে চলে যায়। না রুদ্র, সেরকম সেটা বড় কথা না, তাই বলে পিঠ পিছনে বলা যায়? কিন্তু সে বলবে সামনাসামনি। গালিগালাজ পর্যন্ত করতে ছাড়ে না, অথচ রুদ্র তার পাল্টা জবাব দিলে সমস্যা। বন্ধুমহল রণচণ্ডী রূপ ধারণ করে তেড়ে আসবে ওকে মারতে। আরিয়ান বিরক্তি নিয়ে তাকালো রুদ্রর দিকে, ভ্রুদয় গুটিয়ে বলল, তোর জন্য চলে গেল মেয়েটা। আমি আবার কি করলাম? মানে সব দোষ আমার, তাই না? বিমূঢ় স্বরে বলল রুদ্র। না, সব দোষ মায়ার। তোর সাথে কোনো মেয়েকে পীড়িতি করতে দেখলেই ওর এমন করতে হবে কেন? তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।